এই দিনটাতে অবরুদ্ধ বাংলাদেশে তাকে আপনি কিভাবে বলবেন? বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টি করেছে, অথচ বাংলাদেশ আপনার 2024-এর আগস্ট থেকে আজ পর্যন্ত যারা বাংলাদেশের ক্ষমতা দখল করেছে তাদের কাছে বঙ্গবন্ধুর কিন্তু কোনো সম্মান নাই। আপনার বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টি করেছে 1970, 71, 72 সাল থেকে বাংলাদেশের 30% মোরলেস 30% মানুষের কাছে বঙ্গবন্ধুর কোনো সম্মান নাই। বাংলাদেশের এই 30%-এর মধ্যে 10-15% আছে তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে যে যেভাবে প্রতিশোধ নিতে চাইছে সে সেভাবে প্রতিশোধ নিতে সক্ষম হয়েছে। এই প্রেক্ষাপটে আমাদের আসলে বঙ্গবন্ধুকে চিন্তা করতে হবে যে স্বাধীনতা বিরোধী, মৌলবাদী কিংবা পাকিস্তানপন্থী সেকুলার এই যে এই 30% বিশাল 30% বা 35% যেটা হলো একটা মোটা দাগে আপনার বঙ্গবন্ধুকে পছন্দ করে না। এর মধ্যে আবার যারা মৌলবাদী তারা সম্পূর্ণরূপে বঙ্গবন্ধুর উচ্ছেদ চায় এবং বঙ্গবন্ধুকে ফিজিক্যালি উচ্ছেদ করেছে। তারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করেছে। এই যে সক্ষমতাটা তাদের আছে, এই যে ঘৃণাটা তাদের আছে, এটাকে অকার্যকর করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কি ধরনের সাফল্য দেখিয়েছে? আপনি বঙ্গবন্ধুর জামানাতেই বলুন কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী সরকারগুলো 96 সাল থেকে 2001, 2009 থেকে 2024 পর্যন্ত এই সরকারগুলো এই জিনিসটা কি গভীরভাবে ভেবেছিল? বঙ্গবন্ধু সরকারের কথা বাদ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যা কিছু করেছে, মুজিব বর্ষ বা ইত্যাদি, তার কি আজকে কোনো রেশ আছে মানুষের কাছে? এই জায়গাগুলোকে আমরা কখনো গুরুত্ব দিয়ে ভাবি নাই। এখন অতীতের সমালোচনা না করে ভবিষ্যৎমুখী হওয়াই ভালো, যে আমরা আপনার বঙ্গবন্ধুর ঋণ বলতে পারেন। এই বঙ্গবন্ধু যিনি 55 বছর বয়সে জীবন দিয়ে দিলেন একটা দেশের জন্য, 50 বছর বয়সে একটা রাষ্ট্র তৈরি করে ফেললেন, 50 বছর বয়সে যে কোনো একজন রাজনৈতিক নেতার জন্য একটা রাষ্ট্র তৈরি করতে পারা, একটা স্বাধীন রাষ্ট্র স্বাধীন করতে পারা, একটা জাতিকে মুক্ত করতে পারা, এটা অবিস্মরণীয় একটা আপনার সাফল্য। পৃথিবীর ইতিহাসে এই ধরনের সাফল্য কিন্তু মানে খুঁজে তো পাওয়া যায়নি। এমনকি বঙ্গবন্ধুর সাফল্য আসলে আপনার দ্বিতীয়টা পৃথিবীর ইতিহাসে নাই। আপনি আমাদের উপমহাদেশে যদি বলেন, গান্ধীকে বলা হচ্ছে ভারতের জাতির পিতা, বা জিন্নাকে পাকিস্তান জাতির পিতা, আর বঙ্গবন্ধুকে বাংলাদেশ জাতির পিতা। তাহলে আমরা যদি তুলনা করি যে গান্ধীর কতটা স্যাক্রিফাইস বা গান্ধীর কতটা সাধনা, গান্ধীর কতটা আত্মত্যাগ, কিংবা কায়েদে আজম যাকে বলে জিন্না, তার কতটা সাধনা, তার কতটা আত্মত্যাগ, তারপরে আপনি যদি দেখেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কতটা সাধনা, তার কতটা আত্মত্যাগ, এগুলো যদি নিরপেক্ষভাবে আমরা বিশ্লেষণ করি, বঙ্গবন্ধুর আত্মত্যাগের কাছে কিন্তু গান্ধীর আত্মত্যাগ বা জিন্নার আত্মত্যাগ এগুলো কিন্তু একেবারেই সামান্য কিছু। গান্ধীকে বা জিন্নাকে ছোট করা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে একজন ব্যক্তি মানুষ কতটা নিজে করেছেন একটা দেশকে স্বাধীন করার জন্য, এবং তিনি কত বেশি ত্যাগ করেছেন,
কত বেশি সয়েছেন, কত বড় স্বপ্ন দেখেছেন। পাকিস্তান রাষ্ট্র 1947 সালে স্বাধীন হয়ে যাওয়ার পর থেকে মাত্র 24 বছরের মাথায় বাংলাদেশ রাষ্ট্র সেখান থেকে বের করে আনা, এটা অনেক বেশি কঠিন ছিল ওই ঘটনার চেয়ে, যে ইংরেজদের থেকে ভারতকে স্বাধীন করা বা পাকিস্তানকে স্বাধীন করা। ভারত পাকিস্তান, জিন্না এবং আপনার জিন্নার এখানে আসলে জিন্না পাকিস্তানের ক্ষেত্রে ঠিক আছে, বাট ভারত স্বাধীন হওয়ার ক্ষেত্রে গান্ধীর যে অবদান, এগুলো সব স্বীকার করে নিলেও ইতিহাসে যদি গান্ধী বা জিন্না যদি না থাকতো, ভারত কিন্তু স্বাধীন হয়ে যেত। কারণ হলো আজকে আপনার 2025 সালে এসে 26 সালে এসে আমরা কিন্তু দেখছি না যে ব্রিটেনের আর কোনো সাম্রাজ্য রয়েছে, অর্থাৎ তাদের কোনো আপনার উপনিবেশ রয়েছে, নাই, একটাও নাই। ফলে গান্ধী বা জিন্না বা এমনকি সেখানে বঙ্গবন্ধুও ছিলেন একজন তরুণ কর্মী হিসাবে, অর্থাৎ ভারত স্বাধীন হওয়া ছিল অবশ্যম্ভাবী, যেটা জিন্নার উপর নির্ভর করতো না বা গান্ধীর উপর নির্ভর করতো না। কিন্তু দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়া কিন্তু সম্পূর্ণরূপে বঙ্গবন্ধুর উপর নির্ভর করেছে। আপনি সেই যদি 6 দফার কথা চিন্তা করেন, এই 6 দফা আমরা তো জানি, এইটা নিয়ে বঙ্গবন্ধু অনেক হোমরা চোমরা বড় বড় নেতার কাছে গিয়েছিল। তারা বলেছে যে আতাউর রহমান নামে একজনের কাছে গিয়েছিল, আতাউর রহমান খান বলা যাওয়ার পরে বলে মানে বঙ্গবন্ধু সিনিয়র হিসাবে, এটা আমি ওই যে বর্তমানে যে লোকটা বিএনপিতে যোগ দিল আবু সাইদ, তার কথা নকল করে বলছি, যে আতাউর রহমান খানের কাছে বঙ্গবন্ধু গিয়েছিল যে সিনিয়র হিসাবে লিডার আপনি এটা ঘোষণা দেন 6 দফা। সেটা পড়ে আতাউর রহমান খান বলেছে, মুজিব এটা তো আমি তো দিবই না, তুমিও দিও না, কল্লা কিন্তু থাকবে না। কল্লার ফরোয়া কিন্তু বঙ্গবন্ধু করে নাই। তারপরে দেখেন এই 6 দফা দেওয়ার জন্য সেখানে আর কেউ কিন্তু পাকিস্তানে কেউ সাহস করতো না। 6 দফা যদি আমরা পড়ে দেখি, সেখানে সুস্পষ্টভাবে আপনার এই আজকে যেটা বাংলাদেশ, সেই ভূখণ্ডের যে মানুষগুলা, তাদের কল্যাণের জন্য কিন্তু 6 দফা করা হয়েছিল। সেই ভূখণ্ডের 30% লোক বঙ্গবন্ধুকে পছন্দ করে না, 10-15% লোক বঙ্গবন্ধুকে ঘৃণা করে, বঙ্গবন্ধুকে ফিজিক্যালি ধ্বংস করে দিয়েছে সপরিবারে, এবং শেখ হাসিনা সরকারকে হটিয়েছে। তারপরে বঙ্গবন্ধুর আপনার যদি আমরা পরবর্তীতে দেখি, 6 দফা দেওয়ার পর থেকে আপনার 1970 সালের ইলেকশনের পর আজকে অনেকে বলে যে উনি হইতে চাইছিল, পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে চেয়েছিল। আচ্ছা ভালো, আমিও ধরলাম হতে চেয়েছিল, কিন্তু সেটা তো আলোচনা করে আপোষ রফা করতে পারে নাই পাকিস্তানি সরকার গুলা। ইয়াহিয়া ভুট্টো সবাই তো এসেছিল, পারলো না কেন? যদি শেখ মুজিব প্রধানমন্ত্রী হতে চেয়েছিল, সেই স্বাধীনতা বিরোধীদের এইসব কথা যদি মেনেও নেই, তাহলে হলো না কেন? হওয়ানোর জন্য তো সেই ইয়াহিয়া ভুট্টো এরা তো ঢাকায় এসেছিল, হলো না কেন? নিদান পক্ষে এটা বলতে হবে যে এই ভূখণ্ডের মানুষের সর্বোচ্চ যেটা ভালো হবে, সর্বোচ্চ স্বার্থ দাবি করেছে, তাই না? ধরেন শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হইতেও চেয়েছিল, কিন্তু সেখানেও তো এই ভূখণ্ডের যদি পাকিস্তানের স্বার্থ চাইতো, তাহলে তো ওই ইয়াহিয়াকে আর ভুট্টোকে ঢাকায় আসতে হতো না, এমনিতেই তো প্রধানমন্ত্রী হয়ে যেত, তাই না? তারপরেও কিন্তু দেখেন ওই 30% লোক বঙ্গবন্ধুকে কিন্তু কখনো সমর্থন করে নাই। তারপরে আপনার যখন স্বাধীন হয়ে গেল, স্বাধীনতার পরে এই যে রাষ্ট্রটাকে আপনার একেবারে যুদ্ধবিধ্বস্ত একটা দেশকে যেভাবে উনি পুনর্গঠন করলেন, তারপরেও কিন্তু ওই 30% লোক কিন্তু কোনো সমর্থন দিত নাই। এই জঙ্গিরা কিন্তু 75 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুর বাড়িতে ঢুকে বঙ্গবন্ধুকে কিন্তু মেরে ফেললো।
এই জায়গাটা এতগুলা কাহিনী কেন বললাম বাড়ি ভাই, একটা মানুষ জীবন দিয়ে দিল, স্ত্রীর জীবন চলে গেল, স্ত্রীও জীবন দিয়ে দিল তার জন্য, শিশুপুত্র জীবন দিয়ে দিল, হ্যাঁ, শিশুপুত্রের সাথে আরো দুটো বড় বড় ছেলে জীবন দিয়ে দিল, ভাই জীবন দিল, পরিবারের অন্যান্য সদস্যরা জীবন দিল। সেই মানুষটা একটা দেশ রেখে গেছে, সেই দেশে আজকে আপনার বঙ্গবন্ধুর জন্মদিনে বঙ্গবন্ধু নিয়ে কোনো কথা নাই। বঙ্গবন্ধুর জন্মদিনে একটা ছুটির দিন ছিল, সেটা তো আগেই বাতিল করে দিয়েছে ইউনূস। এখন কথা হলো যে 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 জায়গায় আমি আসতে চাচ্ছি, আসলে এই জিনিসগুলো আমাদের যেমন মনে রাখতে হবে, তেমনি এখন যে 30% বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি, 35%, 30%, যেটা কনস্ট্যান্টলি সব সময় ছিল, শেখ হাসিনার শাসনকাল বলুন, যত কিছুই বলুন, আমরা কিন্তু এই সংখ্যাটা পরিবর্তন করতে পারি নাই। কাজেই এবং 24-এর প্রেক্ষাপটে তারেক রহমান থেকে এক ধরনের আশা ভরসা বায়বীয়ভাবে তৈরি হয়েছিল যে বাংলাদেশে আবার দ্বিদলীয় ব্যবস্থায় ফিরে যাবে। হয়েছিল বলতে এগুলো আমার মনে, আমার কল্পনার কথা বলছি, কেউ যে এগুলো বড় করে বলেছে তা না। সেইখানে আমরা ইতিহাসটাকে বিএনপির জন্য সম্মানজনক করে স্থাপন করতেও পারতে পারি, কিন্তু সেই আলোকে কিন্তু তারেক রহমান বা বিএনপির কিন্তু কোনো ধরনের মাথা ব্যথা নাই। ইলেকশনের সময় শুধু বললো মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বললো, কিন্তু সেখানে বঙ্গবন্ধু নেই। বঙ্গবন্ধু নাই, অর্থাৎ দেখেন আলটিমেটলি যেটা রয়ে যাচ্ছে, এই বাংলাদেশ শেখ মুজিবকে, তাকে যদি আপনার ন্যূনতম তার ঋণ আমরা পরিশোধ করতে চাই, দুটা পথ আছে। একটা হলো যে এই দেশে বিএনপি আওয়ামী লীগ নিয়ে একটা দ্বিদলীয় ব্যবস্থা কায়েম করা, আর একটা হলো যে এই দ্বিদলীয় ব্যবস্থা যদি সম্ভব না হয়, তাহলে আওয়ামী লীগের অধীনে সবকিছু হবে, অর্থাৎ আওয়ামী লীগই এই দেশে বিরোধী দল ক্রিয়েট করবে, এই দেশে দীর্ঘস্থায়ী টেকসই গণতন্ত্র কায়েম করবে, এবং সেখানে কেউ বঙ্গবন্ধুকে আর অসম্মান করবে না। এটা হলো আপনার সেরা অবস্থা ছিল। এই সেরা জায়গাটা কিন্তু দখল করেছিল 2009 সালে আপনার ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এসে। কিন্তু তারা তো সেই জায়গাটা সাস্টেইন করতে পারলেন না, অর্থাৎ আপনার 17 বছর বা 16 বছর রাষ্ট্র শাসন করার পরেও যেই দুরবস্থাটা 2024-এর আপনার জুলাই আগস্টে ঘটেছে, যার কারণে বঙ্গবন্ধুকে সবচেয়ে বেশি অপমান করার সুযোগ পেয়েছে স্বাধীনতা বিরোধী জঙ্গিরা, যেটা কিন্তু এর আগে এত বেশি অসম্মান কিন্তু বঙ্গবন্ধু আর হয় নাই। 1975 সালে হয় নাই, বা পরবর্তীতে অন্য কোনো সময় এতটা অসম্মানিত বঙ্গবন্ধু হয় নাই। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আওয়ামী লীগের এই গত 16-17 বছরে যারা আওয়ামী লীগের চাকরি বাকরি করে, আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে, সরকারের ক্ষমতা ব্যবহার করে, মন্ত্রী হয়ে, কর্পোরেশনের চেয়ারম্যান হয়ে, এমপি হয়ে, কিংবা সরকারি আমলা হয়ে যে টাকা পয়সার মালিক হয়েছে, সবাই তো দাবি করে যে আমি সহি, আমি ভালো, এখনই সুযোগ আসলে আমি আবার বঙ্গবন্ধুর জন্য জীবন দিয়ে দিব। আপনি আওয়ামী লীগের দুর্নীতিবাজ বলুন, সুযোগ সুবিধা গ্রহণকারী, কেউ কি বলবে যে না আমি বঙ্গবন্ধুকে ভুলে গেছি, ভুলে যাই? এটা বলবে না। কিন্তু এই লোকগুলাকে আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি যখন সুযোগ পেয়েছিলেন এই বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করার জন্য, তার ঋণ পরিশোধ করার জন্য, যার কসমকে, অর্থাৎ যাকে আপনার সামনে রেখে, জয় বাংলা জয় বঙ্গবন্ধুকে সামনে রেখে, যার রাজনীতিকে ভর করে আপনি এত জীবনে এত উন্নতি হাসিল করলেন, আপনি নিজে বঙ্গবন্ধুর জন্য কি করেছিলেন? যা করেছিলেন তার মধ্যে কি কোনো প্রজ্ঞা ছিল? আমরা তো সেটা দেখি না। দেখেন,
বঙ্গবন্ধুর জন্য শুধু বিভিন্ন ভাস্কর্য তৈরি করা হয়েছে, এবং ভাস্কর্যটাকে আওয়ামী লীগের লোক বলে মূর্তি। মূর্তি কথাটা বলতে আমার সমস্যা নাই, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে যখন বলে যে মূর্তি, শেখ মুজিবের মূর্তি বা বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা হয়েছে, মূর্তি কথাটা অপমানজনক হয়ে গেছে, কারণ এটা সাম্প্রদায়িক একটা শব্দ। এমনকি আওয়ামী লীগের লোকগুলোরও এই আপনার এই সচেতনতা নাই যে এটাকে মূর্তি না বলে ভাস্কর্য বলবে, সেটা বলতে শুনি না আমরা। অর্থাৎ আমরা কত ধরনের চিন্তাহীন মানুষ হয়ে গেছি। আমি আওয়ামী লীগকে এখন এখানে ব্যাশিং করতে আসি নাই, আজকে আমার মনটা খুবই খারাপ। আপনি ডাকাতে এই জন্যই সায় দিলাম, আসলে মানে কথা বলার ইচ্ছা নাই, কিন্তু বঙ্গবন্ধুর জন্য কথা বলতে আসি আজকে মূলত, যে বঙ্গবন্ধুর জন্য তো আসলে আওয়ামী লীগ কিছুই করেনি। শেখ হাসিনাকে তো দোষ দিয়ে লাভ নাই। বঙ্গবন্ধুর রাজনীতি ব্যবহার করে, বঙ্গবন্ধুর আদর্শকে শিখণ্ডী হিসাবে ব্যবহার করে যে যার যার মতো লাভ তুলেছে, কিন্তু বঙ্গবন্ধুকে যে প্রতিষ্ঠিত করা এই জাতিতে, সেটার জন্য আপনার কেউ তো প্রজ্ঞার পরিচয় দেয় নাই। অর্থাৎ বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করতে হলে 30% যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী আছে, এদের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা শূন্য করতে হবে। সেইটা কিন্তু আবার আপনি মেরে কেটে করতে পারবেন না। মেরে কেটে 30% লোকের ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা শূন্য করা যায় না, যেটা আমরা করতে চেয়েছিলাম। আমি এখন হিসাব করে দেখেছি, এগুলো নিয়ে আমার আগেও একই অভিমত ছিল, কিন্তু আমি দেখলাম যে আমার চিন্তাটাই বারবার সঠিক প্রমাণিত হচ্ছে, যে আমি মনে করি যে আপনি জামাতের যে যুদ্ধাপরাধীদের শাস্তির যে আয়োজন করেছিলেন, এইটাও একটা আইওয়াশ। আপনার জামাতের 5-6টা নেতাকে আমরা শাস্তি দিলাম, দেখা গেল যে জামাতের রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা আরো বেড়েছে। আওয়ামী লীগের তৃণমূলের প্রতিটা নেতা কর্মী যারা বঞ্চিত দেখে হয়তো এগুলো বেশি করে বলেছে, কিন্তু যারা অপকর্মগুলো করেছে, এটা তো তাদের দুর্ভাগ্য যে এটা বলার সুযোগ পাচ্ছে, যে ওরা চাকরি দিয়েছে জামাতকে, আপনার বন্ধুত্ব করেছে জামাতের সাথে, মেয়ে বিয়ে দিয়েছে জামাতের নেতার কাছে, এমনকি আব্দুল হামিদও, হ্যাঁ, মেয়ে বিয়ে না দিক ছেলেকে বানিয়েছে জামাত। চুপ্পু তো সরাসরি দেখিয়ে দিল সে কি হয়েছে। এখানে অনেক কথা বলা যায় বাড়ি ভাই, কিন্তু কথা হলো যে ব্যর্থতাটা কোথায় জানেন? ব্যর্থতাটা হলো যে আমার যেটা মনে হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2006, 7, 8-এ আওয়ামী লীগের সিনিয়র যে নেতাগুলা ছিল, রাজ্জাক, তোফায়েল যেভাবে বলে আর কি, ওই যে আমির হোসেন আমু এবং সুরঞ্জিত, এইভাবে নাসিম, আব্দুল জলিল, এরকম একটা সিনিয়র বড় এক ঝাঁক নেতার কাছে উনি নিশ্চিতভাবে আশাহত হয়েছিলেন। এই আশাহত হওয়াটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিভঙ্গির একটা আপনার ব্যাপক পরিবর্তন করেছিল, যেটা পরবর্তীতে উনি আর মানে সেখানে আর তৃতীয় চক্ষু বোধহয় আর লাগানোর ফুরসত পান নাই। ফলে ঢুকতে এই দলের মধ্যে একের পর এক অপদার্থ ঢুকেছে। অর্থাৎ দলের মধ্যে বলতে না, মানে ক্ষমতার বলয়ে একের পর এক অপদার্থ এবং স্বার্থপর লোকজন ঢুকেছে, এবং তাদের কোনো রাজনৈতিক প্রজ্ঞা, মেধা কোনোটাই ছিল না। যার কারণে দেখেন, বঙ্গবন্ধুর আপনি যদি বলেন যে আমি যদি মনে করেন আমাকে যদি আজকে কামাল চৌধুরীর ওই দায়িত্বটা পালন করতে হইতো, কামাল চৌধুরী এখন করছে না, আমি করতাম কি, বাজেটের অর্ধেক টাকা খরচ করে দরকার হলে একটা বই লেখাইতাম বঙ্গবন্ধুর সম্পর্কে, বাংলা, ইংরেজি এবং অন্যান্য ভাষায়। পৃথিবীর সবচেয়ে সেরা লেখককে খুঁজে নিয়ে আসতাম, এমন বই লেখাতাম যেটা সারা পৃথিবীর মানুষ পড়তো। সারা পৃথিবীর মানুষ পড়লে এটা সম্ভব। আমি বলছি না আকাশ কুসুম, আমি তো ওই লোকটাকে লিখতে বলছি না, আমি লিখাতাম বলতেছি। আপনার সারা পৃথিবীর মানুষ পড়লে স্বাধীনতা বিরোধীরাও পড়ত। অর্থাৎ আমরা ওইখানে বাজেট পেয়েছি, সেটা যত দ্রুত আপনার ওই যে
অভিনেতা মন্ত্রী এখন জেলে আছে, আসাদুজ্জামান নূর, না তার নাম নূর ভাই, আসাদুজ্জামান নূর, আলী জাকের, এদের ফার্মের মাধ্যমে কয়েকটা আপনার ওই যে ইভেন্ট করে কত তাড়াতাড়ি বাজেটটাকে মানে নয় করা যায়, এরকম করে করা হয়েছে। প্রতিটা মন্ত্রী, সচিব ইত্যাদি সবাই বের হয়ে গেছে বঙ্গবন্ধুর নামে কিছু না কিছু বের করার জন্য। কোন রকম বঙ্গবন্ধুর ছবি দিয়ে মলাটের মধ্যে একটা আবর্জনা বের করে টাকা পয়সা বানিয়েছে। আপনি দেখবেন বঙ্গবন্ধুর নামে এমন একটা বই নাই যে বইটা সারা বিশ্বের মানুষ, এবং সেটা তো অনেক কম খরচে একেবারে কোনো কিছু নীরবে করা যেত, যেটা আপনি ভাস্কর্যের মতো ভাঙতে পারতেন না। অর্থাৎ আমি একটা উদাহরণ দিলাম মাত্র, আমি জিনিসটা বলছি না যে এটাই সেরা চিন্তা, কিন্তু কথা হলো যে আমাদের যে কাজগুলা অত্যন্ত আপনার শিশু সুলভ হচ্ছিল, ইনম্যাচিওর হচ্ছিল, এটা তো তখনও গুনগুন গুনগুন করে আমার মতো বহু লোক বলেছে, শুধু সেগুলো শেখ হাসিনার কান পর্যন্ত পৌঁছতে পারে নাই। কারণ হলো মধ্যসত্যিভোগী একের পর এক আওয়ামী লীগের এমপি মন্ত্রী, হ্যাঁ, অপদার্থ, স্বার্থপর, যেগুলো সব পালিয়ে গেছে। আজকে শেখ হাসিনা বারবার বলছে যে আসো, কেউ আসছে না। এখন ওই লোকগুলাকে নিজে একটু মানে যদি টয়লেটে যায়, বাথরুমে যায়, ওরা কি একবার জিজ্ঞেস করে নিজেকে যে এই বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে, তার রাজনীতি ব্যবহার করে এত তরক্কি করলাম জীবনে, এত উন্নতি করলাম, এত টাকা পয়সা করলাম, যে 2 কোটি টাকার বাড়ি জ্বালিয়ে দিলে সমস্যা নেই, আবার আপনার হাইড্রার মাথার মতো আরেক জায়গায় 2 কোটি টাকার বাড়ি উঠে যাচ্ছে, আমি বঙ্গবন্ধুর জন্য কি করেছি? এরা কি আজকে একটু নিজেকে জিজ্ঞেস করতে পারে না? এইভাবে জিজ্ঞেস করা, এবং ভবিষ্যতে যারা নেতৃত্ব দিবেন আওয়ামী লীগের, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, বা আরো যারা আসবেন তরুণদের মধ্য থেকে, যেই আসুন, তাদেরকে না ভবিষ্যতে গভীর প্রজ্ঞার সাথে আপনার চিন্তা করতে হবে যে না, এই দেশটা তো বঙ্গবন্ধু দিয়ে গেছে, এখানে 30% স্বাধীনতা বিরোধী আছে, এখানে মৌলবাদী আছে, এদেরকে কিভাবে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে শূন্য করতে হবে, এবং বঙ্গবন্ধুর জন্য কিছু করতে হলে সেটা কিভাবে করতে হবে, যেটা করলে টেকসই হয়। এটা বাংলাদেশের শুধু অর্থনৈতিক উন্নতি দিয়ে হবে না। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট করেছেন। সেই অর্থনৈতিক উন্নতির আবার দেখা গেছে যে আপনার সিংহভাগ চলে গেছে জামাতের পকেটে। সমস্যা নেই, কিন্তু জামাতের পকেটে কেন যাবে? জামাত এবং স্বাধীনতা বিরোধীরা কেন তারা আপনার এই দেশে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে শূন্য হবে না? এবং সে কেন আওয়ামী লীগের অসংখ্য দায়িত্বশীল লোকজনের এই এত জামাত প্রীতি, এত মৌলবাদ প্রীতি? কোথায় সমস্যা? আসলে কি করলে এই জামাত প্রীতি, মৌলবাদ প্রীতির যে সুতা, যে দড়ি, সেটা কেটে দেয়া যায়? এইটা কিন্তু একটা আপনার অত্যন্ত একেবারে পিন পয়েন্টেড একটা থট হওয়া উচিত, যে আওয়ামী লীগের কোন গ্রন্থিতে জামাতের জন্য প্রেম হয়, মৌলবাদীদের জন্য প্রেম হয়, যে মৌলবাদীরা আপনার বঙ্গবন্ধুকে মেরে ফেললো সপরিবারে, রাসেলকে মেরে ফেললো, শেখ কামাল, শেখ জামালকে মেরে ফেললো, তাদের স্ত্রীকে মেরে ফেললো, তারপরে আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করলো। এই যে তাদের প্রতি প্রেম, এই প্রেমটা কোন গ্রন্থিতে আছে? সেই গ্রন্থিটাকে কেটে, ওটা চিরতরে কেটে ফেলতে হবে, এবং ওই গ্রন্থিটা খুঁজে বের করতে হবে। যে এই গ্রন্থি চেনে না, তাকে আওয়ামী লীগের নেতৃত্বের ধারে কাছে দিবেন না মেহেরবানি করে। যদি বর্তমানে অতীতে যে ভুল ভ্রান্তিগুলো হয়ে গেছে সেটা নিয়ে এখনই আপনার দৃঢ়তার সাথে চিন্তা না করা হয়, সমস্যার সমাধানের জন্য কাজ না করা হয়, পথ না বের করা হয়, তাহলে স্বাধীনতা বিরোধীরা 24-এ তো আপনার শুধু দেশের ক্ষমতা নিয়েছে, ভবিষ্যতে এমনভাবে তারা সবকিছু করবে, বঙ্গবন্ধু শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে রিভাইভড হবে না। আপনি যতই বলেন যে ইতিহাস সত্য কথা বলে, এই বলে সেই বলে, ইতিহাস সত্য কথা বলবে 3000 বছর পরে। তাহলে আমরা যারা যে বঙ্গবন্ধুর অনুসারী আছি, আমাদের যারা সন্তান আছে, বা আমাদের নেক্সট জেনারেশন, আমাদের জেনারেশন, তা আমরা তো বঞ্চিত হব, 10 জেনারেশন বঞ্চিত হবে, লাভটা কি হবে? একটু
গভীরভাবে চিন্তা, আমি বলবো যে চিন্তা আর প্রজ্ঞাটা এবং এবং দিল খুলে চিন্তা করেন। ভুল যারা করেছেন সেই জায়গায় যদি যোগ্যতা না থাকে সরে যান, অথবা কিছু একটা করুন, অলস বসে থাকবেন না। কারণ হলো বঙ্গবন্ধুর রাজনীতি বিক্রি করে শুধু নিজের অর্থনৈতিক উন্নতি করবেন, বঙ্গবন্ধুর জন্য কিছু করবেন না, এটা তো মানে এটার জন্য তো শাস্তি পাওয়া উচিত, এবং সেই শাস্তিটা আওয়ামী লীগের তরফ থেকেই জারি করা উচিত।